আমি প্রথমেই বললাম, মতি, তোমার গতকালের প্রশ্নের জবাব আজ দিচ্ছি। কোনো কারণবশত সেটা কাল দেয়া সম্ভব হয়নি। আমি নূর এবং ক্যাপ্টেন তাহের পালাবার চেষ্টা করছি বেশ কিছুদিন যাব। চমন বর্ডার দিয়ে পালাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ইএমই ব্যাটালিয়নের ঘটনার পর সে পরিকল্পনা বাদ দিতে হয়েছে। এখনও চেষ্টা করছি বাওয়ালপুর বাওয়ালনগর হয়ে রাজস্থান বর্ডার ক্রস করব। তুমি আমাদের সঙ্গে ইচ্ছে হলে আসতে পারো। মতির চোখে মুখে খুশি উপসে পড়ল। স্যার, আমি জানতাম আপনি এ সময় চুপ করে বসে থাকতে পারেন না। আই এম সো হ্যাপি দ্যাট আই ক্যান টেল ইউ আই এম প্রাউড অফ ইউ, স্যার। আমি পকেট থেকে ছোট্ট একটা কোরআন শরীফ বের করে তার হাতের উপর রেখে ওকে শপথ নিতে বললাম। ও কোরআন শরীফের উপর হাত রাখলো। আমি বললাম, বলো, আমাদের পরিকল্পনা সম্পর্কে অন্য কোনো ব্যক্তিকে কিছু বলা চলবে না কোনো পরিস্থিতিতেই। প্রয়োজন মতো তোমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা বিনা প্রশ্নে তুমি পালন করবে। অযাচিতভাবে পরিকল্পনা সম্পর্কে কৌতূহলবশত কোনো প্রশ্ন তুমি করতে পারবে না। একে অপরের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে সমস্ত সিদ্ধান্ত মেনে চলব। আমার কথাগুলোর পুনরাবৃত্তি করল মতি। কোনো জড়তা নেই, কোনো দ্বিধা নেই। এভাবেই শেষ হলো আমাদের বৈঠক। আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সবচেয়ে শর্টকাট এবং গ্রহণযোগ্য পথ খুঁজে বের করা এবং সে পথের অপারেশনাল ম্যাপশিট জোগাড় করে তার উপর ওন ট্রোপস এবং এনিমি ট্রোপসের পজিশন এবং ডিপ্লয়মেন্ট ট্রেস জোগাড় করা। তাছাড়া কম্পাস, বাইনোকুলার এবং পার্সোনাল ওয়েপন্স জোগাড়ের দায়িত্বও আমাকে নিতে হয়েছিল লোকাল অফিসার হিসাবে। এর সবগুলোই আমার রেজিমেন্টে বিস্তর রয়েছে, কিন্তু ক্লাসিফাইড আইটেমস হিসেবে অপারেশনাল পারপাস ছাড়া এগুলো স্টোর থেকে বের করার হুকুম নেই। তাই অন্য পথ খুঁজে বের করতে হলো। ম্যাপ জোগাড় করার জন্য ঠিক করলাম ইনফ্যান্ট্রি স্কুলের ইন্টেলিজেন্সের বাঙালি হাবিলদার শফিকের সাহায্য নেব। ছেলেটার সাথে কোর্স করার সময় বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েছিলাম। কোর্সে বাঙালি হয়েও ভালো রেজাল্ট করায় ও আমাকে বিশেষভাবে শ্রদ্ধা করত। ক্লাসের ফাঁকে ফাঁকে প্রায়ই ওর সাথে দেশ নিয়ে আলাপ হতো। ও অনেক কথাই বলতো আমাকে আপনজন ভেবে বিশ্বাস করে। কোর্স করার সময় ও সব সময় নানাভাবে সাধ্যমতো সহযোগিতা করতো অত্যন্ত আন্তরিকতার সাথে। এ সম্পর্কে পরিপ্রেক্ষিতেই আমি ঠিক করেছিলাম দেখা যাক না চেষ্টা করে ও আমাকে ম্যাপের ব্যাপারে কোনো সাহায্য করে কিনা। একদিন ওকে খবর পাঠালাম আমার সঙ্গে দেখা করতে। ও ঠিক এলো আমার মেসে। নানা ধরনের আলাপ আলোচনা হলো দুই দেশ সম্পর্কে। একসময় আমি ওকে বললাম, শফিক, তোমার কাছে আমি একটা ব্যাপারে সাহায্য চাই। যদি ভরসা দাও তবে বলি। ও যেন কিছুটা লজ্জা পেয়ে বলল, স্যার, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আমি আপনার কোনো কাজে লাগতে পারলে নিজেকে ধন্য মনে করব। আপনি নির্দ্বিধায় বলুন কি প্রয়োজন আপনার। আমি যা চাইব সেটা সাধারণ কোনো জিনিস নয় শফিক। বুদ্ধিমান তরুণ শফিক জবাব দিল, আপনি আমার কাছে কোনো সাধারণ জিনিস চাইবেন না সেটা আমি বুঝতে পারছি। তবুও আপনি বলুন আমি আপনার জন্য কি করতে পারি। ম্যাপশিটের নম্বরগুলো তাকে লিখে দিয়ে বললাম, এগুলো আমার চাই। ম্যাপশিটের নম্বরগুলো দেখেই বুদ্ধিমান শফিক হয়তোবা আজ করতে পেরেছিল আমার উদ্দেশ্য কি। আমার দিকে স্থির দৃষ্টি মেলে চুপ করে বসে থাকলো শফিক। কি যেন পরখ করে খুঁজে দেখছিল আমার মাঝে। ওকে চুপ করে থাকতে দেখে আমি বললাম, হ্যাঁ, আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাই এই ম্যাপশিটগুলো আমার প্রয়োজন। আমার কথা শুনে ও বলল, ও, কিন্তু স্যার। জানি শফিক, তাতে যথেষ্টই ঝুঁকি রয়েছে। ব্যাপারটা ফাঁস হয়ে গেলে তোমার শাস্তিও হতে পারে। তাই যা কিছুই করার সিদ্ধান্ত তুমি নেবে সেটা ভেবেচিন্তে স্থিরভাবে তোমাকে নিতে হবে। এই ঝুঁকি নেবার ব্যাপারে আমার তরফ থেকে কোনো বাধ্যবাধকতা নেই। তবে আমার অনুরোধ, এ ঝুঁকি তোমার পক্ষে যদি নেওয়া সম্ভব না হয় তবে তুমি অন্য কাউকে আজকের আলোচনা সম্পর্কে কিছু বলবে না। আশা করি তুমি এ অনুরোধ রক্ষা করবে। হাবিলদার শফিক আমার মুখের দিকে নির্বাক দৃষ্টিতে চেয়েছিল। কথা শেষ হতেই সে আমাকে আবেগে জড়িয়ে ধরে বলল, স্যার, আপনি আমাকে বিশ্বাস করেছেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বিশ্বাসের অবমাননা জান থাকতে হতে দেব না। কাল বিকাল 5টায় খোকাবাজারে আপনি আমার সাথে দেখা করবেন। দেখি আমি আপনার জন্য কি করতে পারি। পরদিন বিকাল 5টায় আমি খোকাবাজারের নির্দিষ্ট স্থানে হাবিলদার শফিকের জন্য অপেক্ষা করছিলাম। প্রতিটি মুহূর্ত কাটছিল চরম উত্তেজনায়। 5 মিনিট 10 মিনিট করে হয়ে গেল বিকাল 5টা। শফিকের দেখা নেই। শফিক কি তবে আসবে না? কোনো অঘটন ঘটল না তো? নাকি মুখের উপর না বলে আমাকে বিব্রত না করে আজ না এসে বুঝিয়ে দিল এ কাজ তার পক্ষে সম্ভব নয়। চুপচাপ দাঁড়িয়ে লোকজনের আসা যাওয়া দেখছিলাম আর নানা ধরনের কথা ভাবছিলাম। 5টা 20 হয়ে গেল। ভাবলাম শফিক আর আসবে না। চলে যাবার জন্য পা বাড়িয়েছি। হঠাৎ দেখি স্রোত পায়ে শফিক হাঁপাতে হাঁপাতে ছুটে আসছে আমার দিকে। বাম হাতে একটি জোলা, ডান হাতে উঁচু করে আমাকে ইশারায় তার আগমনের বার্তা জানাচ্ছে। অল্প সময়ের মধ্যেই লোকের ভিড় ঠেলে ও আমার কাছে এলো। ওকে দেখে খুশি হয়ে উঠল মন। স্যার, সরি, একটু দেরি হয়ে গেল, ট্যাক্সি পাচ্ছিলাম না, হাঁপাতে হাঁপাতে বলল শফিক। বললাম, চলো কোথাও বসা যাক। মার্কেটের মধ্যেই সাজ্জি কাবাবের দোকানে গিয়ে বসলাম দুজনে। ইন্টার ইউনিট ম্যাচ ছিল আজ। দারুণ খেলা হয়েছে। তারপর 1 ঘন্টা হেভি এক্সারসাইজ করার পর বেশ খিদে পেয়েছিল। আস্ত দুটো মুরগির সাজ্জির সাথে কড়াই কাবাব এবং নান অর্ডার দিয়ে বসলাম দুজন।
বেয়ারা খাওয়ার পট ও কাপ রেখে গেল। কোনার দিকে এক নিরিবিলি জায়গাতে বসেছিলাম আমরা। রেকর্ড প্লেয়ারের জনপ্রিয় ফিল্মি গান চলছিল, ফলে আমাদের আলাপ করার সুবিধা হলো। পাশের টেবিলের লোকরাও আমাদের কথা কিছুই শুনতে পাবে না। আমি তো প্রায় নিরাশ হয়ে পড়েছিলাম, কিছুটা চিন্তিতও হয়ে পড়েছিলাম। কি কষ্ট করে যে আপনার জিনিস হাসিল করেছি সে একমাত্র আল্লাহ পাকই জানেন। এতে ঝুঁকি আছে প্রচুর, কিন্তু আপনি দেশের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। সে পরিপ্রেক্ষিতে আমার কিছু হলেও সান্ত্বনা পাবো এই ভেবে যে দেশের স্বাধীনতায় আমিও কিছু অবদান রাখার সুযোগ পেলাম। বলেই আস্তে টেবিলের নিচ দিয়ে জুলাটি আমার হাতে তুলে দিল। আমি তোমার অবদানের কথা সর্বদা স্মরণ রাখবো শফিক। ধন্যবাদ জানিয়ে তোমাকে ছুটো করব না। তবে একটি কথা জেনে রাখো, 25শে মার্চ নেক্কারজনক পাশবিক ঘটনাবলীর পর থেকে দেশ ও স্বাধীনতার সংগ্রামে প্রত্যক্ষভাবে অবদান রাখার জন্য অনেক কিছুই ভেবেছি এবং অনেক বাঙালির সাথে আলাপ করেছি। কেউই তোমার মতো নিঃস্বার্থ আন্তরিকতা দেখায়নি। কেউ আমার চিন্তাভাবনায় আটকে উঠেছেন, কেউ বা রেগে গিয়ে হুঁশিয়ার বাণী উচ্চারণ করেছেন। কুয়েটার অনেক বাঙালির কাছেই আমি ইতিমধ্যে বিপজ্জনক ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে উঠেছি। অনেকে আমার সাথে সব যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্তও নিয়েছেন। সেক্ষেত্রে তোমার এ সাহায্য আমাকে মুগ্ধ করেছে। তোমার এই অবদান সামান্য নয়। যদি সংগ্রামে যোগ দেবার তৌফিক আল্লাহ আমাকে নসিব করেন, দেশ স্বাধীন হবার পর যদি বেঁচে থাকি, তবে তোমার নাম বাংলাদেশ ইতিহাস হয়ে থাকবে ভাই। এ ওয়াদা আমি তোমাকে দিলাম। শফিকের দুচোখ বেয়ে অশ্রু ঝরছিল। রুমালে চোখ মুছে নিয়ে দরা গলায় বলল, স্যার, আমার এ অবদান অতি সামান্য। ইচ্ছে হয় আপনার সাথে আমি পাড়ি জমাই, কিন্তু আমি ফ্যামিলি ম্যান। পরিবার ফেলে কি করে পালিয়ে যাই? আমার এ অক্ষমতা আমাকে পীড়া দেয় সারা জীবন। নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারবো না স্যার। কেন মিথ্যে দুঃখ পাচ্ছ ভাই? বাংলাদেশের সবার পক্ষে কি সরাসরিভাবে যুদ্ধে যোগ দেওয়া সম্ভব হবে? অনেকেই নামাবে সংগ্রামে অবদান রাখবেন, তারাও মুক্তিযোদ্ধা। যেমন আজকে তুমি রাখলে এক অমূল্য অবদান। যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবে তাদের অবদানের চেয়ে তোমার এই অবদানের মূল্য কোনো ক্রমেই কম নয়। সেভাবে তুমিও একজন মুক্তিযোদ্ধা। আমার কথায় শফিক নিজেকে সামলে নিল। বেয়ারা ইতিমধ্যে খাবার পরিবেশন করে গেছে। এসো খাওয়া যাক। দুজন মিলে তৃপ্তি সহকারে খেলাম। খাওয়া শেষে শফিক বলল, আজ আমাদের নাইট ট্রেনিং আছে, তাই আমাকে যেতে হবে, সময় প্রায় হয়ে এলো। চলো তোমাকে নামিয়ে দেই। গাড়িতে বসে শফিক বলল, স্যার, একটা কথা। যদি আমার কিছু হয় তবে আমার পরিবারকে একটু দেখবেন। যদি বেঁচে থাকি তাহলে এ ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো। আমি তাকে কথা দিলাম। শফিককে নামিয়ে দিয়ে মেসে ফিরে এসে লনের মাঝখানে সাথীর মতো দাঁড়িয়ে থাকা প্রিয় আখরোট গাছের নিচে গিয়ে বসলাম। বসন্তের ফুরফুরে বাতাসে নানা ধরনের ফুলের সুবাস ছড়াচ্ছিল। গার্ডেন লাইটগুলোর স্বল্প আলোকে ম্লান করে দিয়ে বেশ বড় একটা চাঁদ সামনের মুর্দার পাহাড়ের গা শুয়ে উকি দিয়ে হাসছে। মনোরম এক শান্ত পরিবেশ। কফির পেয়ালায় চুমুক দিচ্ছিলাম আর ভাবছিলাম হাবিলদার শফিক সম্পর্কে। বেঙ্গল রেজিমেন্টের মেজর মালেক তখন পর্যন্ত ব্রিগেড ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন। তার ব্রিগেডের অপারেশনাল এরিয়ার আওতায় পড়েছে বাওয়ালনগরের ফোর্ট আব্বাস সেক্টর। বাওয়ালপুর হয়ে বাওয়ালনগর, সেখান থেকে ফোর্ট আব্বাসের পথে ছোট স্টেশন হারুনাবাদ। হারুনাবাদ থেকেই শুরু করতে হবে আমাদের পদযাত্রা। পাক বাহিনী এবং ভারতীয় বাহিনীর ডিফেন্স ভেদ করে 25 মাইল দূরত্ব অতিক্রম করে আমাদের পৌঁছাতে হবে শ্রীকরণপুর। মেজর মালেকের কাছ থেকেই পেতে হবে পাক বাহিনী এবং ভারতীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট ট্রেস। এতে বিশদভাবে আঁকা থাকে টপ সিক্রেট আপ টু ডেট ইন্টেলিজেন্স ইনফরমেশন। যেমনই পাওয়া তেমনি কাজ। ম্যাপ পাওয়ার পরদিনই টেলিফোনে করে মেজর মালেককে বললাম জরুরি প্রয়োজনে অবিলম্বে দেখা করতে চাই। অনুমতি নিয়ে তার অফিসে গিয়ে উপস্থিত হলাম মতিকে সঙ্গে নিয়ে। অফিসে একাই ছিলেন মেজর মালেক। দ্বারে উপস্থিত হতেই পারিগলায় প্রশ্ন রাখলেন, কী ব্যাপার ডালিম? আপনার নতুন গাড়ি দেখতে এলাম, কেমন চলছে? অল্প কিছুদিন আগে তিনি একটি স্কোডা সেডান কার কিনেছিলেন। তোমার বলক্স ওয়াগনের মতো শানদার না হলেও আই হ্যাভ নো কমপ্লেইন। স্যার, বাসায় চলেন, লাঞ্চ খাবো একসাথে। লাঞ্চ খাবে? তা বেশ তো, তোমার বাবিকে ফোন করে বলে দাও। বাট হোয়াট ইজ ইউর প্রবলেম? হ্যাভ ইউ পিকড আপ এগেইন অন সামওয়ান? তা তোমার সাথের ছেলেটিকে তো চিনলাম না। আমি ইতিমধ্যেই টেলিফোন তুলে রিং করছিলাম। হ্যালো বাবি, ডালিম হেয়ার। আমরা বাসায় আসছি। 3 of us ওভার লাঞ্চ। অসুবিধা হবে না তো? কোন দিকে সূর্য উঠল আজ? এতদিন পর হঠাৎ বাবিকে মনে করে যেচে লাঞ্চ খেতে চাচ্ছ? বাবির জবাবে একটু লজ্জা পেলাম। বিশ্বাস করেন বাবি, কোর্সের ঝামেলায় এত ব্যস্ত ছিলাম তাই আশা হয়ে ওঠেনি। আমার সময় কি করে কেটেছে সে তো শুধু আমিই জানি। সেটা শুধু আমিই জানি। চলে এসো, বাবি বললেন। কথোপকথন শেষ করে রিসিভার নামিয়ে রেখে বললাম, অল ক্লিয়ার স্যার, এট দ্য হোম ফ্রন্ট। ও হ্যাঁ, লেট মি ইন্ট্রোডিউস লেফটেন্যান্ট মতি ফ্রম 3rd ইস্ট বেঙ্গল। অ্যান্ড মতি, দিস ইজ মেজর মালেক ফ্রম সিনিয়র টাইগার। মতি মেজর মালেকের সাথে হাত মিলিয়ে বলল, স্যার, আপনার সাথে আগে দেখা হয়নি, কিন্তু আপনার কথা অনেক শুনেছি।
প্রাণখোলা উজ্জ্বল প্রকৃতির মেজর মালেক স্মিত হাসলেন। মতি ইজ হেয়ার ফর OWJTC. হি হ্যাজ ডান প্রিটি ওয়েল ইন দ্য কোর্স। বললাম আমি। ইউ মিন রাইট এওয়ে? কিছুটা আশ্চর্য হয়ে বললেন মেজর মালেক। দ্যাটস কারেক্ট। এত চাকরি করে কি আর হবে স্যার, বললাম আমি। চলো তবে। মেজর মালেক বাজার চাপলেন। পিএ এসে সেলুট করে দাঁড়ালো। তাকে কিছু নির্দেশ দিয়ে মেজর মালেক তাকে বললেন তিনি অফিসে আর কাজে ফিরছেন না। এরপর আমরা বেরিয়ে এলাম অফিস থেকে। বাসায় ফিরে ড্রয়িং রুমে বসে আলাপ শুরু হলো। ওয়েল নাও টেল মি হোয়াটস আপ, প্রশ্ন করলেন মেজর মালেক। স্যার, দ্য ম্যাটার ইজ ভেরি সিরিয়াস অ্যান্ড আর্জেন্ট অ্যাট দ্য সেম টাইমস কনফিডেন্সিয়াল। আমরা পালাবার সিদ্ধান্ত নিয়েছি, জবাব দিলাম আমি। অপ্রত্যাশিত জবাবে কিছুটা চমকে উঠলেন মেজর মালেক। চুপ করে বসে রইলেন কিছুক্ষণ। কিচেনে বাবি রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলেন। জাস্ট এ মিনিট বলে উঠে গেলেন মেজর মালেক। কি জানো, মাই ব্যাটম্যান ইজ নট দ্য রিলায়েবল। তাই বেটাকে পাঠিয়ে দিয়ে এলাম ক্যান্টিন থেকে সিগারেট আনতে। বুঝলাম আমার কথার গুরুত্ব উপলব্ধি করে তিনি প্রিকিউশন নেবার জন্যই এমনটি করেছেন। নাও দেন, আর ইউ শিওর? একরাশ প্রশ্ন তার চোখে। জি স্যার, এভাবে আর চাকরি করার কোনো মানে হয় না। নিজের প্রতি ঘৃণা বাড়ছে। আজ আমাদের মতো লোকের প্রয়োজন স্বাধীনতার সংগ্রামকে এগিয়ে নেবার জন্য। হোয়াট ডু ইউ থিঙ্ক স্যার, প্রশ্ন রাখলাম আমি। ওয়েল, ইউ মে বি রাইট, কিন্তু সংগ্রাম সম্পর্কে কোনো সঠিক তথ্যই তো আমরা জানতে পারছি না। সে অবস্থায় এ ধরনের পদক্ষেপ নেওয়াটা কি যুক্তিসঙ্গত হবে? উডন্ট ইট বি টু রিস্কি? পাল্টা প্রশ্ন রাখলেন মেজর মালেক। আপনার কথায় যুক্তি আছে, কিন্তু যেভাবে এখান থেকে জরুরি ভিত্তিতে রিইনফরমেন্টস পাঠানো হচ্ছে আর পূর্ব পাকিস্তান থেকে লাশ আসছে, তাতে করে এতটুকু নিশ্চিত প্রমাণিত হয় যে সেখানে কিছু একটা ঘটেছে। তদুপরি ইন্টারন্যাশনাল মিডিয়া কি সবটাই মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে আপনি মনে করেন? জোরালো যুক্তি তুলে ধরলাম আমি। ওয়েল দেন, হোয়াট ক্যান আই ডু ফর ইউর ভেঞ্চার ফর ইয়ার্স? জানতে চাইলেন মেজর মালেক। আমরা হানুনাবাদ থেকে শ্রীকরণপুর পৌঁছার চেষ্টা করব। সব দিক বিবেচনা করে এ পথই সর্বোত্তম বলে বিবেচনা করছি আমরা। ইয়োর ডিসিশন ইজ রাইট। চমন বর্ডার ছাড়া এটাই সবচেয়ে ভালো পথ নিঃসন্দেহে। এ পথে 2 থেকে 3 দিন সময় লাগবে। স্যার, আপনাকে অপারেশনাল ট্রেস করে দিতে হবে, অনুরোধ জানালাম আমি। ফুড হ্যাজ বিন সার্ভড। এপ্রন পরা বাবি ন্যাপকিনে হাত মুছতে মুছতে টেবিলে যাবার অনুরোধ জানালেন। বাবির আগমনে পরিবেশটাকে হালকা করে দেবার জন্য হঠাৎ করে মেজর মালেক কথার মোড় ঘুরিয়ে দিয়ে বলে উঠলেন, এসো আগে পেট পুজো করা যাক। খালি পেটে ঠিকমতো চিন্তাও করা যায় না। সবাই গিয়ে টেবিলে বসলাম। বাচ্চারা সবাই স্কুলে। খাবারের দেখে জিভে পানি এসে গেল। টাটকা মাছের বিভিন্ন ব্যঞ্জন। জিজ্ঞেস করলাম, বাবি দ্য গ্রেট, এই জিনিসগুলো কোথা থেকে আমদানি করলেন? জবাবে বাবি বললেন, ওরখ থেকে আজ সকালেই আনিয়েছি। কুয়েটা শহর থেকে 15-20 কিলোমিটার দূরে ছোট্ট একটি সবুজ উপত্যকা ওরখ। একটি পাহাড়ি ঝর্ণা বয়ে যাচ্ছে উপত্যকার ঠিক মাঝ দিয়ে। বিভিন্ন ফুলের গাছগাছালিতে ছেয়ে আছে উপত্যকাটা। চারদিকে ঘিরে আছে পাহাড়ের গায়ে চিরসবুজ বন। আকর্ষণীয় পিকনিক স্পট। সেই ঝর্ণাতেই ট্রাউট এবং অন্যান্য জাতের মাছ পাওয়া যায়। বাঙালিরা সুযোগ পেলেই মাছ আনায় ওরখ থেকে। আমরা ব্যাচেলার বয়স, প্রায় গাড়ি ভর্তি করে মাছ নিয়ে এসে ইচ্ছে মতো যে কোনো বাবির শরণাপন্ন হই টাটকা মাছ ভাতের স্বাদ মেটাতে। হইচই করে তৃপ্তি মিটিয়ে খাওয়া শেষ করে আমরা আবার ড্রয়িং রুমে এসে বসলাম। খাবার সুযোগে সবকিছু ভেবে নিয়ে আমার অনুরোধের জবাবটা ঠিক করে নিয়েছিলেন মেজর মালেক। সোফায় বসে সিগারেটে একটা সুখটান দিয়ে মেজর মালেক বললেন, ওয়েল, আই অ্যাডমায়ার ইয়োর কৌরেজ। আমি নিশ্চয়ই তোমাদের যথাসাধ্য চেষ্টা করব। শুধু অনুরোধ, এ ব্যাপারটা আমার এবং তোমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ডেফিনেটলি স্যার, উই গিভ ইউ আওয়ার ওয়ার্ডস, আমি জবাব দিলাম। আমরা জোগাড় করেছি। মেজর মালেক জিজ্ঞাসা দৃষ্টি মেলে তাকাতেই তাড়াতাড়ি বললাম, নট ফ্রম মাই রেজিমেন্ট, ফ্রম এলসওয়্যার। স্বস্তির নিঃশ্বাস ফেলে হাফ ছেড়ে যেন বাঁচলেন মেজর মালেক। দেন ব্রিং দেম টু মি টুমোরো, বললেন মেজর মালেক। নট টুমোরো, এখনই ম্যাপ শিটসগুলো দিয়ে যাচ্ছি আপনাকে, কালে এসে নিয়ে যাব। মতিকে পাঠালাম গাড়ি থেকে ম্যাপ শিটসগুলো নিয়ে আসার জন্য। সেগুলো নিয়ে মতি ফিরে এলো। ম্যাপ শিটসগুলো পরখ করে মেজর মালেক স্বীকৃতি করলেন। ইনক্রেডিবল। জিনিসগুলো নিয়ে কোনো গোপন জায়গায় রেখে ফিরে এসে যোগ দিলেন আমাদের সাথে। আমরা তবে আজও টিচার, স্টিল এ লট টু বি ড্যান। বুঝেছি, কিন্তু জানো ডালিম, তোমাদের মতো দেশপ্রেমিকদের প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হবে নিশ্চয়ই, ইনশাল্লাহ। ইচ্ছে হচ্ছে আমিও তোমাদের সাথে পালিয়ে যাই, কিন্তু সেটা সম্ভব নয়। পরিবারের দায়িত্ব বাধা হয়ে আছে। হাউ ক্যান আই লিভ দেম অ্যান্ড গো? বাড়ি গম্ভীর বলায় কথাগুলো বলছিলেন মাঝে। আপনি ঠিকই বলেছেন স্যার, কিন্তু আমাদের সাহায্য করে আপনিও তো কম অবদান রাখলেন না স্যার। সেভাবে বিচার করলে আপনিও তো একজন মুক্তিযোদ্ধা। আমরা বেঁচে থাকলে আপনার এই অবদানের কথা দেশবাসীকে জানাবো। বিশ্বাস করেন স্যার, আপনিও একমাত্র সিনিয়র অফিসার যার কাছ থেকে আন্তরিকতা, সহানুভূতি ও সহযোগিতা পেলাম। বাকি সবাইকে চেনা হয়ে গেছে। অল আর পেপার টাইগার। তারা বিতু, স্বার্থপর, মুখে মুখেই সব বাঙালি, এর বেশি কিছু নয়। আমার কথায় মেজর মালেকের চোখে পানি এসে গিয়েছিল।
ওই হুল্লোড়বাজ বলে পরিচিত মেজর মালেকের মাঝে সাচ্চা বাঙালি দেশপ্রেমিক মেজর মালেককে খুঁজে পেয়ে তার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গিয়েছিল। সালাম জানিয়ে উঠে পড়লাম। গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এলেন তিনি। গাড়িতে উঠতে যাচ্ছি, ঠিক তখনই আবেগে আমাকে এবং মতিকে জড়িয়ে ধরে তিনি বলে উঠলেন, আই উইশ ইউ অল ওয়েল বয়েস, টেক কেয়ার। ফিরে এলাম মেসে। সত্যি অদ্ভুত লোক মেজর মালেক, বলল মতি। আমিও কিন্তু ভাবিনি তার কাছ থেকে ঠিক এতটা সহযোগিতা পাবো। সত্যিই পৃথিবীতে মানুষ চেনা দায়, জবাব দিলাম। আরও কয়েকটি বিষয়ে আলাপ আলোচনার পর মতি চলে গেল। লেফটেন্যান্ট সুমি ফিরে যাচ্ছে লাহোর। ভাবলাম ওর কাছ থেকেই চেয়ে নেব কম্পাস এবং বাইনোকুলার। যাবার আগের দিন বিদায় নিতে এসেছে সুমি। টকটকে ফর্সা, ওয়েল বিল্ড, সুদর্শন যুবক সুমি। সবসময় মিষ্টি হাসি মুখে লেগেই আছে। সেদিন তাকে খুব মলিন দেখাচ্ছিল। সুমি, খুব খারাপ লাগছে লাহোর ফিরে যেতে, তাই না? ঠিক বলছেন স্যার, আপনাদের সাথে বেশ কেটে যাচ্ছিল সময়গুলো হেসে খেলে। আপনাদের ছেড়ে যেতে মন কিছুতেই চাচ্ছে না, কিন্তু এর বিকল্পও তো কিছু নেই, যেতে তো হবেই। আপনার কথা বলতে পারবো না স্যার। আপনি না থাকলে লাইফ আউট হেয়ার উড হ্যাভ বিন হ্যাও অ্যান্ড মোস্ট বোরিং। সুমি, আজ তোমার কাছে একটা অনুরোধ করব। রক্ষা করতে না পারলে কথা দাও, এ ব্যাপারে তুমি কাউকে কিছুই বলবে না। কি এমন কথা স্যার, যার জন্য এমনিভাবে আমাকে লজ্জা দিচ্ছেন? সুমির কথায় আন্তরিকতা ফুটে উঠল। ওকে বিশ্বাস করা চলে। আমি পালিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রামে যোগ দেবো বলে ঠিক করেছি। রাজস্থান বর্ডার দিয়ে ক্রস করব। তোমার কম্পাস আর বাইনোকুলারটা পেলে সুবিধে হয়। ফ্যান্টাস্টিক, গ্রেট আইডিয়া। আমি নিশ্চয়ই দেবো কম্পাস এবং বাইনোকুলার। কিন্তু আমাকে কি সঙ্গে নিতে পারেন না স্যার? আকুতি জোরে পড়ল ওর অনুরোধে। আই বেগ ইউ স্যার, প্লিজ টেক মি অ্যালং। আমাকে সঙ্গে নিয়ে চলুন। ওয়েল সুমি, থ্যাঙ্কস এ লট। আই শ্যাল রিমেইন এভরি গ্রেটফুল ফর ইয়োর হেল্প। কিন্তু তোমাকে সঙ্গে নেবার ব্যাপারে ঠিক এই মুহূর্তে কোনো জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। আমাকে একটু ভাববার সময় দিতে হবে। দ্যাটস ফাইন স্যার, ডু টেক ইউর টাইম, বাট বি শিওর, ইভেন ইফ ইউ ডিসাইড নট টু টেক মি অ্যালং ফর সাম রিজন, ইউ উইল গেট থিংস হুইচ ইউ হ্যাভ বিন আস্কড ফর। আমিও কিছুই মনে করব না। উঠি আজ তাহলে। না না, সে কী করে সম্ভব? লাঞ্চের সময় হয়ে গেছে, লাঞ্চ করে যাবে তুমি। বলেই খাবারের ব্যবস্থা করার নির্দেশ দিলাম বেয়ারাকে ডেকে। খাওয়ার পর সুমি যাওয়ার জন্য বিদায় চাইল। আমি বললাম, সন্ধ্যায় মেসে থেকো, আমি আসবো। সম্মতি জানিয়ে চলে গেল সুমি। সুমি চলে যাওয়ার পর আমিও বেরিয়ে পড়লাম, মতি ও নূরকে সঙ্গে করে সোজা ক্যাপ্টেন তাহেরের ওখানে। অনেক আলোচনার পর ঠিক হলো সুমিকেও সঙ্গে নেওয়া হবে। সন্ধ্যার একটু আগেই সুমির ওখানে গিয়ে হাজির হলাম আমি একাই। প্ল্যানিংয়ের স্টেজে গোপনীয়তা রক্ষা করার জন্য স্ট্রিক্ট কম্পার্টমেন্টেশন মেনে চলা হচ্ছিল। নিড টু নো বেসিসে যোগাযোগ রক্ষা করে চলছিলাম আমরা অতি সতর্কতার সাথে। সুমি আমার অপেক্ষা করছিল। ঘরে ঢুকে দেখি ওর ব্যাটম্যান কিছু গুছগাছ করছিল। যাত্রার প্রস্তুতি। লেটস হ্যাভ চাইনিজ বলেই গাড়িতে সুমিকে তুলে নিয়ে সোজা চলে গেলাম চাইনিজ ক্যাফেতে। খাবার ফাঁকে ফাঁকে আলাপ হচ্ছিল। স্যার, ইউ সেড রাজস্থান ইজ দ্য সেক্টর, ইজ ইট কারেক্ট? সুমি জানতে চাইল। দ্যাটস রাইট, জবাব দিলাম। তাহলে আপনার সাথে তো আমার যাওয়া কিছুতেই সম্ভব হবে না। আপনি তো জানেন আই এম অ্যালার্জেটিক টু স্যান্ড। বালির স্পর্শে আমার সমস্ত গায়ে চুলকানি শুরু হয়ে যায়। তা এর জন্য আপনার কোনো অসুবিধা হোক সেটা আমি চাই না। তাই সিদ্ধান্ত নিয়েছি, আই শ্যাল স্টে ব্যাক। সত্যিই তো, কথাটা গতকাল আমাদের খেয়ালেই আসেনি। আই ডোন্ট ওয়ান্ট টু বি এ লিয়াবিলিটি। এতে আপনার বিপদও হতে পারে। আমার জন্য আপনার পথে কোনো বাধা সৃষ্টি হোক সেটা আমি চাই না। সলসল চোখে কথাগুলো বলছিল সুমি। ওর হাত ধরে ওকে সান্ত্বনা দিয়ে বললাম, ডোন্ট ফিল সো স্যাড। আমার সাথে মরুপথে যেতে পারছো না তাতে কী হয়েছে? দ্যাটস নট এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। এখান থেকে যাওয়ার পর লাহোরের কসুর কিংবা ওয়াগা বর্ডার দিয়ে তুমি পালাবার চেষ্টা করতে পারবে। আমার কথায় সুমির চোখ উজ্জ্বল হয়ে উঠল। তাই তো, লাহোর থেকেই তো ক্রস করাটা সহজ হবে আমার জন্য। আই প্রমিস ইউ স্যার, লাহোরে পৌঁছার পরই পালাবার চেষ্টা করবো, যে করেই হোক না কেন। নিশ্চয়ই করবে। আমি পরম করুণাময়ের কাছে দোয়া করবো যাতে তুমি তোমার প্রচেষ্টায় সফল হও। দুজন ফিরে এলাম সুমির মেসে। সমস্ত মেসটাই ঘুমিয়ে পড়েছে। একে অপরকে জড়িয়ে ধরলাম। সুমি, থ্যাঙ্কস এ লট ওয়ান্স এগেইন ফর অল দ্যাট ইউ হ্যাভ ডান ফর মি। আমার জন্য দোয়া করো। বেঁচে থাকলে স্বাধীন বাংলাদেশে দেখা হবে ইনশাল্লাহ। আদারওয়াইজ গুড লাক অ্যান্ড গুড বাই মাই ফ্রেন্ড। আবেগ এবং বিচ্ছেদের অনুভূতি সব মিলিয়ে চোখে পানি এসে গিয়েছিল নিজের অজান্তেই। সুমি দোরা গলায় বিদায় জানালো। খুদা হাফেজ, টেক কেয়ার স্যার, মে আল্লাহ বি উইথ ইউ। সুমির দিকে আর চাইতে পারলাম না। দ্রুত পায়ে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে বসলাম। ইঞ্জিনে স্টার্ট দিয়ে জোরের বেগে গেট দিয়ে বেরিয়ে এলাম। রিয়ার ভিউ মিররে দেখলাম সুমি তখনও পড়ছে দাঁড়িয়ে, হাত নাড়ছে। এ পর্যন্ত সব কিছুই ঠিকঠাক মতো এগুচ্ছিল। হঠাৎ করে ঘটল প্রথম বিপর্যয়। আকস্মিকভাবে ক্যাপ্টেন তাহেরের বদলির অর্ডার এসে গেল। এবটা বাদে বেলুচ সেন্টারে তার পোস্টিং হয়েছে। অবিলম্বে তাকে যোগদান করতে হবে।
খবরটা পেয়ে মতি, নূর এবং আমি ছুটে এলাম তার কাছে। মেসে গিয়ে পৌঁছাতেই তিনি জানালেন কালই তাকে বাইয়ার চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই বিভ্রাট, এখন কি করব আমরা? জবাবে ক্যাপ্টেন তাহের বললেন, ইটস ওকে, এই অবস্থায় তোমাদের সাথে আমার যাবার কোনো সম্ভাবনা নেই, বাট সো হোয়াট, আমি অ্যাবোটাবাদ থেকে পালাবার চেষ্টা করব। তোমরা তোমাদের প্ল্যান অনুযায়ী এগিয়ে যাও, তবে যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যান এক্সিকিউট করতে হবে। বুঝতে পারলাম পোস্টিং অর্ডার একবার যখন আসা শুরু হয়েছে তখন যে কোনো সময় মতি ও নুরুর কিংবা আমার পোস্টিং অর্ডারও এসে পড়তে পারে। একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আগেই আমাদের কেটে পড়তে হবে। পরদিন সকালে ক্যাপ্টেন তাহেরকে এয়ারপোর্টে বিদায় জানিয়ে ফিরে এলাম। আশ্চর্য ব্যক্তিত্ব ক্যাপ্টেন তাহের, তরুণ চৌকস কমান্ডো অফিসার, সবেমাত্র রেঞ্জার কোর্স শেষে আমেরিকা থেকে ফিরেছেন। ফেরার পরপরই ডিটেইলড হয়ে কুয়েটাতে ফিরে এসেছিলেন সিনিয়র টেকটিক্যাল কোর্স করতে। স্বল্পভাষী, অসীম সাহসী, তেজদীপ্ত চেহারা, অস্বাভাবিক মনোবল ও আত্মপ্রত্যয়ের অধিকারী যুবক ক্যাপ্টেন তাহেরের দেশপ্রেমের এক দুর্লভ নিদর্শন। অল্প দিনের মধ্যেই আমাদের মন জয় করে ফেলেছিলেন তিনি। অত্যন্ত আপন হয়ে উঠেছিলাম আমরা। পাকিস্তান থেকে আগত মুক্তিযোদ্ধাদের মধ্যে মতি, নূর এবং আমি সর্বপ্রথম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করতে সক্ষম হয়েছিলাম। দ্বিতীয় বেচে এসেছিলেন মেজর মঞ্জুর, ক্যাপ্টেন জিয়াউদ্দিন এবং ক্যাপ্টেন তাহের। তারা এসেছিলেন শিয়ালকুট সেক্টর দিয়ে। আমরা একসাথে যুদ্ধ করেছি কাঁধে কাঁধ মিলিয়ে। স্বাধীনতার সংগ্রামকালে এবং পরবর্তীকালে বাংলাদেশের গণমানুষের মুক্তির সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের নিঃস্বার্থ অবদান এবং আত্মত্যাগের ইতিহাস সর্বজন বিদিত। কিংবদন্তি নায়ক কর্নেল তাহেরের আত্মঘাতী শ্রদ্ধার সাথে স্মরণ করবে বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের দেশপ্রেমিকরা। বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম। কোনো অপচেষ্টাই শহীদ তাহেরের স্মৃতিকে ম্লান করে দিতে পারবে না বাংলার মাটিতে। কর্নেল তাহের মরেও অমর হয়ে আছেন আর থাকবেনও চিরদিন। ক্যাপ্টেন তাহেরের হঠাৎ বদলিতে ভেঙে পড়লেও আমরা নিজেদের সামলে নিলাম। তার চলে যাবার পর পুরোদমে আমরা আমাদের পরিকল্পনার কাজ এগিয়ে নিয়ে চললাম। সুমির পিস্তলটা পাওয়ায় আমাদের সুবিধা হলো। আমার ব্যক্তিগত হাতিয়ারের মধ্যে রয়েছে একটি পিস্তল আর একটা রিভলভার। সুমির পিস্তলটা আমাদের হাতিয়ারের সমস্যার সমাধান করে দিল। ক্রমান্বয়ে আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে এলো। এখন শুধু সময় ও সুযোগের অপেক্ষা। ইতিমধ্যে আমাদের 16 ডিভিশনের ইউনিটগুলোকে জরুরি ভিত্তিতে পূর্ব পাকিস্তানে পাঠানো হচ্ছে। যে সমস্ত ইউনিটগুলো পাঠানো হচ্ছে সেগুলো থেকে বাদ দেওয়া হচ্ছে বাঙালি সদস্যদের। এ থেকে ধরে নিলাম খুব শীঘ্রই আমাদের পোস্টিং অর্ডার এসে যাবে। আমার ইউনিটে আমরা শুধুমাত্র 2 জন বাঙালি হলেও তাই প্রায় একই সময়ে নূর এবং আমার পোস্টিং অর্ডার এসে গেল। আমাকে যেতে হবে খারিয়ার আর নূরকে যেতে হবে কুহাট। একই সময়ে পোস্টিং অর্ডার পাওয়ায় দুজনে খুশি হলাম। এতে আমাদের মুভমেন্ট কোঅর্ডিনেট করতে সুবিধা হবে। আগেই সিদ্ধান্ত হয়েছে পোস্টিং অর্ডার পেয়ে নতুন জায়গায় যাওয়ার পথেই কেটে পড়বো আমরা। এতে করে খুব সহজেই সপ্তাহখানেকের জয়েনিং টাইম কাজে লাগানো যাবে। কিন্তু সমস্যা দেখা দিল মতিকে নিয়ে। যে কোনো কারণেই হোক না কেন ওর পোস্টিং অর্ডার আসতে দেরি হচ্ছিল। ঠিক হলো কিছু একটা করা দরকার। স্কুলে আটকা পড়া সব বাঙালিরাই প্রায় চলে গেছে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন ইউনিটে। হঠাৎ মতির মাথায় একটা বুদ্ধি এলো। ও সরাসরি পিন্ডিতে MS ব্রাঞ্চের সাথে যোগাযোগ করে জানতে চাইল বেঙ্গল রেজিমেন্টের অফিসারদের পোস্টিং ইনচার্জকে। ভাগ্যক্রমে জানা গেল ওই বিভাগের দায়িত্বে যে কর্নেল সাহেব রয়েছেন তিনি মতির পূর্ব পরিচিত। কর্নেল সাহেব মতির এক স্কুলমেটের বাবা। পরিচয় জানার পর মতি আবদার করে বসল, আঙ্কেল, স্কুলে আটকা পড়া সবারই পোস্টিং হয়ে গেছে, শুধু আমি পড়ে রয়েছি। আমার একটা গতি করুন। একাকিত্বের যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। প্লিজ আঙ্কেল, ইউ গট টু ডু সামথিং ফর মি এজ সুন এজ পসিবল। জবাবে কর্নেল বললেন, তুমি চিন্তা করো না, আজই আমি তোমার পোস্টিংয়ের অর্ডার পাঠিয়ে দিচ্ছি। 6 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পেশাওয়ারে যাওয়ার জন্য তুমি প্রস্তুত হও। মতি কর্নেল সাহেবকে ধন্যবাদ জানিয়ে বলছিল সম্ভব হলে পেশাওয়ার যাওয়ার পথে মুলতান হয়ে যাওয়ার চেষ্টা করবেও। উদ্দেশ্য কর্নেল সাহেবের পরিবারের সাথে দেখা করে যাওয়া। পুরো পরিবারের সাথেই মতি পূর্ব পরিচিত। কথা শেষে মতি আনন্দে উল্লাসিত হয়ে উঠল। ইটস অল ডান স্যার, ওয়েল ডান ইন্ডিড, ইটস রিয়েলি গ্রেট। কর্নেল আঙ্কেলের কথা মতো পরদিনই মতি তার পোস্টিং অর্ডার হাতে পেল। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। গেমস থেকে ফিরে এক্সারসাইজ করছিলাম মেসে। মতি ও নূর এলো, দুজনেই খুব রিল্যাক্সড। এক্সারসাইজ শেষ করে ফ্রেশ হয়ে 3 জনেই গিয়ে বসলাম লনে। ঠিক করা হলো নূর রওনা হবে ট্রেনে করে কুহাটের পথে, কিন্তু প্রতিমধ্যে বাওয়ালপুরে নেমে যাবে নূর। সেখানে সার্কিট হাউসে অবস্থান নেবে নূর। মতি ও আমি ওর যাওয়ার পর দিনই বাওয়ালপুরে তার সাথে মিলিত হব। মতি এবং আমি কিভাবে যাব সে ব্যাপারে কিছুই আলাপ হলো না। আমাদের অঙ্গীকার অনুযায়ী কেউ এ বিষয়ে কোনো প্রশ্ন করল না। আলাপ শেষে ক্লাবে চলে গেলাম তাম্বলা নাইট অ্যাটেন্ড করার জন্য।
আমাকে কমান্ডিং অফিসার নির্দেশ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব গুসগাস করে খারিয়া চলে যেতে। স্বাভাবিকভাবেই আমি ব্যস্ত হয়ে পড়লাম গুসগাস নিয়ে। সমস্ত মালপত্র ব্যাটম্যানকে দিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহের শেষ দিকে ট্রেনে করে পাঠিয়ে দিলাম খারিয়ায়। সিওকে বললাম ট্রেনে না গিয়ে বাই এয়ারে লাহোরে যাব আমি। ট্রানজিট পিরিয়ডটা লাহোরে আমোদ ফুর্তি করে কাটিয়ে দিয়ে খারিয়াতে চলে যাব আমি। সমস্যা দেখা দিল সদ্য কেনা গাড়িটা নিয়ে। নতুন গাড়ি শখ করো কেনা, তাই বেচে দেওয়ার প্রশ্নই উঠে না। এতে লোকজনের সামনে সন্দেহের সৃষ্টি হতে পারে। তাই ঠিক করলাম আমার এক ঘনিষ্ঠ বন্ধুকে দিয়ে যাব গাড়িটা। এজাজ লাহোরের ছেলে, ওর পরিবারের সাথেও আমার ঘনিষ্ঠতা রয়েছে। আমাকেও তারা পরিবারের একজন হিসাবেই মনে করে। এজাজকে একদিন বললাম, এজাজ আমি বাইয়ারে লাহোরে যাচ্ছি, তুই আমার গাড়িটা রেখে দে, সুবিধা মতো লাহোরে পাঠিয়ে দিস। আমি পরে এক ফাঁকে খারিয়া থেকে লাহোরে গিয়ে গাড়িটা নিয়ে আসবো। এজাজ আমার প্রস্তাবে খুশি হয়ে রাজি হলো এবং বলল, ডোন্ট ইউ এভার থিঙ্ক অ্যাবাউট ইট, I shall manage everything. You just go and have fun at Lahore. By the way, when you are planning to leave? Tentatively around mid-April. জবাব দিলাম আমি। এভাবেই গাড়ির ঝামেলারও শুরু হলো। এরই মধ্যে ঘটল চরম অঘটন। একদিন গেমসের পর স্কুলের মেসে এন্ট্রিরুমে বসেছিল নূর। কয়েকজন পশ্চিম পাকিস্তানি অফিসারও বসেছিল সেখানে। কথায় কথায় একসময় বাঙালি জাতি এবং শেখ মুজিব সম্পর্কে কটূক্তি করে নূরকে চাটাবার চেষ্টা করছিল। ওদের একজন নূরকে উদ্দেশ্য করে বলল, नूर तेरा किस्मत तो खुल गया रे, शेख मुजीब अभी तुझे एकदम से जनरल बना देगा। बस्टर्ड मुजीब इज ए ट्रेटर, डोंट यू थिंक सो? सारे বাঙালি কম হিন্দু হ্যাঁ। উস্কানিমূলক এ ধরনের বক্তব্যে নূর ভীষণভাবে উত্তেজিত হয়ে ওদের কথার জবাবে গর্জে ওঠে। ইফ মুজিব ইজ এ গদ্দার দেন ইয়াহিয়া ইজ এ রগ, হি ইজ কিলিং থাউজেন্ড অফ বেঙ্গলিজ, হি হ্যাজ লেট লোজ দ্য ফোর্স টু রেপ অ্যান্ড ডিসঅনার আওয়ার মাদার্স অ্যান্ড সিস্টার্স, দেয়ারফর হি ইজ এ বিগার বাস্টার্ড। এ ধরনের কথা বলেই ক্ষান্ত হয়নি নূর। রাগের চোটে সামনের স্ট্যান্ডে রাখা প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ছবি তুলে নিয়ে আশ্রয় ফেলে দিয়ে তার উপর দিয়ে গট গট করে হেঁটে বেরিয়ে যায় নূর। প্রেসিডেন্টের ছবি পা দিয়ে মাড়িয়ে চূর্ণ বিচূর্ণ করার গুরু অপরাধে তক্ষুনি তার বিরুদ্ধে ওপেন অ্যারেস্টের আদেশ জারি করে স্কুল কর্তৃপক্ষ। শুরু হয়ে যায় কোর্ট মার্শাল প্রসিডিং। ঘটনার আকস্মিকতায় আমার ও মতির মাথায় বাজ ভেঙে পড়ল। হতভম্ব হয়ে যাই আমরা। খবর পেয়ে ছুটে গেলাম ওর কাছে। এ কি করলে নূর? ক্ষণিকের উত্তেজনায় বসে সব কিছু বন্ডল করে দিলে কি করে? তোমার এ ধরনের হটকারী কার্যকলাপের পরিণামে আমরাও বিপদে পড়তে পারি। তোমার সাথে আমাদের হৃদ্যতার কথা সবাই জানে। হাউ কুড ইউ বি সো স্টুপিড টু ডু এ থিং লাইক দ্যাট? সেই মন ইউ। এ ধরনের কাজ তোমার থেকে আশা করিনি। হঠাৎ করেই ওর উপর ভীষণ রাগ হলো। আই এম সরি স্যার, আই ওয়াজ টোটালি আউট অফ মাই হ্যাড। যা ঘটেছে তার জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত। এখন আমাকে নিয়ে বৃথা চিন্তা না করে প্ল্যান মতো আপনারা এগিয়ে যাবার ব্যবস্থা করেন যত শীঘ্রই সম্ভব। সামারি অফ এভিডেন্স শুরু হলে আপনাদের ডাক পড়া অসম্ভব কিছু নয়। কেসে জড়িয়ে পড়ার আগেই পালিয়ে যেতে হবে আপনাদের। আমার যা হবার তা হবে, কিন্তু আপনারা ফেসে পড়লে আর যাওয়ার সুযোগ হবে না। প্লিজ লিভ মি অ্যালোন টু মাই ফেট অ্যান্ড জাস্ট থিঙ্ক টু এসকেপ অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। আপনাদের কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ছেলে মানুষের মতোই ডুকরে কেঁদে উঠল নূর। ওকে সান্ত্বনা দেবার বাসা খুঁজে না পেয়ে বারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে এলাম। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, এখন আমাদের কি করা উচিত ভেবে কোনো কুলকিনারাই পাচ্ছিলাম না। নূরের ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হয়ে পড়লাম। বেচারা নূর। অনেক তর্ক বিতর্কের পর ঠিক করলাম মতি এবং আমি 16ই এপ্রিল আমাদের যাত্রা শুরু করব। তখনকার দিনে করাচি থেকে একটি ফ্লাইট কুয়েটা মুলতান হয়ে লাহোরে যেত প্রতিদিন। 16 তারিখের ওই ফ্লাইটে রওনা হব আমি লাহোরের পথে। মতি স্কুল অ্যাডজুটেন্টকে জানিয়ে দিয়েছে ট্রেনে না গিয়ে ও বাই এয়ার ট্রাভেল করবে। প্রতিমধ্যে মুলতানে কয়েকদিন কর্নেল সাহেবের পরিবারের সাথে কাটিয়ে চলে যাবে পেশাওয়ার। MS ব্রাঞ্চের কর্নেল সাহেবের নাম শুনে অতি স্বাভাবিকভাবেই তার প্রস্তাব মেনে নিয়েছিল স্কুলের অ্যাডজুটেন্ট। একই ফ্লাইটে আমাদের সিট বুক করলাম। ওপেন অ্যারেস্টে থাকার ফলে আমরা নূরের সাথে স্বাভাবিক যোগাযোগ রক্ষা করে চলতে পারছিলাম। ক্লোজড অ্যারেস্ট হলে ওর সাথে কোনো যোগাযোগ রক্ষা করা সম্ভব হতো না। নূর বন্দী হওয়ার পর থেকেই মানসিক অশান্তিতে ভুগছিলাম। ওকে বিপদের মধ্যে ফেলে চলে রেখে যেতে মন কিছুতেই সায় দিচ্ছে না। ঘুরে ফিরে শুধু একটা কথাই মনে হচ্ছিল, কোনো মতেই কি নূরকে উদ্ধার করে আমাদের সাথে নিয়ে যাওয়া যায় না? অনেক চিন্তাভাবনার পর একটা উপায় আমার মাথায় এলো।